সাদা পাথরের স্বর্গে লুটের রাজত্ব, 4 কোটি ঘনফুট পাথর প্রকাশ্যে গায়েব, নির্বিকার প্রশাসন। নির্বাচন পেছানোর সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা। আইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস ইইউর। সাগরে নিম্নচাপ, দেশের 7 জেলায় দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস, নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত। পুতিন জেলেন্সকির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করলেন জেলেন্সকি। এবং অ্যালেক্স মার্শালের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি বিসিবির, আজ দুপুরে দেবেন প্রেজেন্টেশন। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। স্বচ্ছ নীল জল, সবুজ পাহাড় আর সাদা পাথরের বিছানা। সিলেটের সাদা পাথর ছিল প্রকৃতির স্বর্গভূমি, কিন্তু গেল 1 বছরে প্রায় 4 কোটি ঘনফুট পাথর পাচার করে সেটিকে পরিণত করা হয়েছে লুটেরাদের স্বর্গরাজ্যে। লুটেরাদের দৌরাত্ম্য হার মানায় পুষ্পা ছবির গল্পকেও। রাজনৈতিক প্রভাবশালী প্রশাসন ও চক্রবাজদের যোগসাজশে ধ্বংস হচ্ছে অনন্য এই প্রাকৃতিক সৌন্দর্য। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। স্বচ্ছ নীল জল, সাদা ধূসর পাথরের বিছানা আর সবুজ পাহাড়, প্রকৃতির অপার সৌন্দর্যের এক নাম সিলেটের সাদা পাথর। একসময় ব্রিটিশ ভ্রমণকারীরাও এ স্থানকে বলতেন প্যারাডাইজ অফ নেচার, কিন্তু সেই স্বর্গভূমি আজ পরিণত হয়েছে লুটেরাদের আখড়ায়। গেল 1 বছরে প্রায় 4 কোটি ঘনফুট পাথর রাতের আধারে তুলে নিয়ে গেছে এক সংঘবদ্ধ চক্র। অভিযোগের তীর সব রাজনৈতিক দল, প্রশাসনের শীর্ষ কর্তা থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালীদের দিকেই। পাথরের নৌকা থেকে চাঁদা নেয়া, শত শত ট্রাক ভর্তি পাথর পাচার, এমনকি বিজিবি ক্যাম্পের চোখের সামনে প্রকাশ্যে লুট, সবকিছুই ঘটেছে দিনের আলোয়। 12ই আগস্ট রাতে অনলাইনে প্রকাশিত এক ভিডিও যেন কাঁপিয়ে দেয় পুরো দেশকে। সেখানে দেখা যায় শত শত ট্রাক অন্ধকার ভেদ করে বহন করছে কোটি টাকার সাদা পাথর। ভিডিও প্রকাশের পরই টনক নড়ে প্রশাসনের। দুদক নামে অভিযানে জরুরি সভা বসে জেলা প্রশাসনে, আর শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। কিন্তু স্থানীয়রা বলছেন এসবই আইওয়াশ বা লোক দেখানো মাত্র। যা লুট হওয়ার তা ইতোমধ্যেই লুট হয়ে গেছে। তদন্তে উঠে আসে ভয়ঙ্কর সব চিত্র। বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, ইসলামী আন্দোলন কিংবা এনসিপি, কোনো দলই ভয়াবহ এই লুটপাট থেকে দূরে থাকেনি। স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে থানা পুলিশ, বিজিবি সদস্য সবাই ভাগ নিয়েছে সাদা এই সোনার লুটে। এমনকি জেলা প্রশাসনকেও অভিযুক্ত করছেন স্থানীয়রা। সিলেটের এই হরিলুট যেন ভারতীয় সুপারহিট সিনেমা পুষ্পাকেও ছাড়িয়ে গেছে। পুষ্পা সিনেমায় দেখানো হয় পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাতের আধারে চলে লালচন্দন কাঠের চোরাকার বাড়ি, কিন্তু সিলেটে যা ঘটেছে তা ঘটেছে প্রকাশ্য দিনের আলোয়, সবার চোখের সামনে। অথচ নির্বিকার ছিল প্রশাসন। পরিবেশবিদরা বারবার সতর্ক করেছিলেন, কিন্তু কেউ শোনেনি। জাফলং, বিছনাকান্দি, উৎমাছড়া সব পর্যটন স্পট আজ পাথর শূন্য, টিলাগুলো ক্ষত বিক্ষত। স্থানীয়রা চোখের জল নিয়ে বলেন, যে স্থান ভরা ছিল সাদা পাথরে, আজ সেখানে শুধুই গর্ত। এখন প্রশাসন প্রতিদিন কিছু পাথর উদ্ধার করছে ঠিকই, কিন্তু বিশাল ক্ষতির তুলনায় তা নেহায়েতই সামান্য। দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ আর পর্যটনের প্রাণকেন্দ্র সাদা পাথর আজ মৃত্যু পথযাত্রী। এখন প্রশ্ন হলো, এই লুটের আসল হোতারা কারা? আর তাদেরকে কি কখনোই আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে, নাকি সাদা পাথরের স্বর্গ চিরতরে হারিয়ে যাবে দুর্বৃত্তদের অন্ধকার হাতের নিচে? তুষার ইসলাম, জাগো নিউজ।
দর্শক, সাদা পাথর নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন স্টাফ রিপোর্টার রায়হান আহমেদ। রায়হান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। রায়হান, প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম যে এই যে লুট হলো, প্রশাসন কিন্তু একদম চুপ ছিল। যখন ভিডিও ভাইরাল হলো এই লুটপাটের, তখন তারা নড়ে চড়ে বসেছে। রায়হান, এই যে আই ওয়াশ অভিযানের মধ্যে দিয়ে কে আসলেই দুর্নীতি রোধ করা সম্ভব, কি মনে হয় আপনার? জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে যদি আমি এই সাদা পাথরের বিষয়টিকে তুলে ধরার জন্য একটু যদি আমি ব্যাকগ্রাউন্ড টেনে বলি, 2020 সালের পর থেকে আসলে সিলেটের 10টি যে কয়ারি রয়েছে, অর্থাৎ যেখান থেকে পাথর উত্তোলন করা হয়, ঠিক সেখানে আসলে পাথর উত্তোলন করা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। এবং সেখানে মানুষ গত 5 বছর থেকে পাথর উত্তোলন করতে পারেনি। ঠিক গত 5 আগস্ট যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু যারা পাথর লুট করে তারা সক্রিয় হতে থাকে। এবং আমরা যেমনটা রিপোর্টে দেখেছিলাম, সেখানে বিএনপির আসলে যারা পাথর লুট করে তাদের মধ্যে 90% মানুষ ছিল বিএনপি। এবং সেখানে আমরা দেখেছি যে জামাত ইসলামী এবং এনসিপি সহ আরো অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু অভিযোগ এসেছে। তো যেমনটি কথা ছিল যে আসলে পাথর উত্তোলনের যে বিষয়টি প্রশাসনের নাকের ডগায় থেকেও যে এটা আসলে রোধ করা যায়নি, তার জন্য অন্যতম দায়ী হচ্ছে আসলে আমরা এর আগে যেমন দেখেছি গত 5 বছরে বন্ধ থাকলেও কিন্তু তখনও কিন্তু পাথর লুট চলছিল। তো গত 5 আগস্টের পর থেকে এটা আসলে বেশি হয়ে গেছে। তো পাথর আসলে উত্তোলন করার জন্য একটি মাধ্যম রয়েছে। আমরা পরিবেশ বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম যে একটা সাদা পাথর, ভোলাগঞ্জ সাদা পাথর থেকে কি পরিমাণ পাথর উত্তোলন করা যাবে এবং কতটুকু করা যাবে, সেই মাত্রার একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে। যদিও পরিবেশ অধিদপ্তর এখন পর্যন্ত সেই মাত্রা এখনো ঠিক করতে সমর্থ হয়নি। তো সেই কারণেই আসলে বিশেষ করে যারা পাথর লুট করে তারা অবাধে পাথর লুট করেছে আর কি সেখান থেকে। এবং প্রশাসন আসলে এই বিষয়ে তেমন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ইতিমধ্যে জেনেছি যে সিলেটের যে কোম্পানিগঞ্জ উপজেলা, তারা এখন পর্যন্ত 1400 জনের বিরুদ্ধে মামলা করেছে। তো মামলা করলে এখন পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানিয়েছেন যে পাথর উত্তোলন রোধে তারা এখন পর্যন্ত 5টি পদক্ষেপ নিয়েছেন এবং কিছু লুট হওয়া পাথর কিন্তু তারা সেখানে ভরাট করছেন। আচ্ছা, এই যে এত সুন্দর করে বলছিলেন যেভাবে যে 5 আগস্টের পরে পাথর উত্তোলন বেড়ে গেছে, আগে কিছুটা থাকলেও সাদা পাথর আমরা জানি পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই লুটের ফলে পরিবেশের যে ক্ষতি হলো বা ভবিষ্যতে আমরা যে ক্ষতির মুখোমুখি হব, তার দায় কে নেবে? প্রশাসন নাকি রাজনৈতিক কোনো প্রভাবশালী মহল? জি, ভোলাগঞ্জ সাদা পাথর এলাকাটা আসলে খুবই পরিবেশগত সম্পর্কপূর্ণ এলাকা এবং এই পাথরগুলো আসে আমরা জানি যে মেঘালয় পাহাড় থেকে, অর্থাৎ একটা পাহাড়ি ঢলের মাধ্যমে আসে, সেখান থেকে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে আসে। তো এই সাদা পাথর ঠিক যেমন পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একইভাবে আমাদের পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এর কারণে যে পরিবেশগত যে সংকট হয়েছে সের জন্য দায় কিন্তু আমাদের রাজনৈতিক মহলকেও নিতে হবে, একইভাবে প্রশাসনকেও নিতে হবে। সাদা পাথর উত্তোলনের ফলে শুধুমাত্র যে আমাদের পাথর এই পর্যটন শিল্প এরিয়া ধ্বংস হয়েছে শুধু তা না, এর সাথে জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে। আমরা জানি যে সাদা পাথর এলাকায় কিছু বিভিন্ন জীববৈচিত্র্য রয়েছে, কিছু প্রাণী রয়েছে এবং এই পাথরগুলো উত্তোলনের করে বিভিন্ন যে খাদা খনন হয়েছে, সেখানে কিন্তু এই পরিবেশগত মাছ সহ আরো বিভিন্ন প্রাণী আসলে তাদের জীবন বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তো এই যে বিষয়টা আমার পরিবেশ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিল যে এখানে আসলে সাদা পাথরের যে বিষয়টি, যে খাদা খনন তৈরি হয়েছে, এর ফলে শুধু পরিবেশগত ক্ষতির পাশাপাশি পর্যটন শিল্পে বাংলাদেশে আসলে সাদা পাথর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এবং এখন যে পরিস্থিতি, এখানে আসলে প্রশাসন যদি লুট হওয়া পাথরও এখানে ভরাট করে, আগের পরিস্থিতি হবে না। অর্থাৎ একটা সময় পাহাড়ি ঢল যে পাথরের উপর দিয়ে যে পানির স্রোত ছিল, সেই স্রোত কিন্তু এখন পানির প্রবাহ গতি নষ্ট হয়ে গেছে, যার ফলে হচ্ছে এখন পাথর দিলেও সেটা সম্ভব হবে না। অর্থাৎ এখানে পরিবেশগত যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে আনা আগামী 1-2 বছরের মধ্যে অসম্ভব বলে তারা মনে করছেন। আচ্ছা, যেমনটি বলছিলেন যে এটা আসলে একটা পার্মানেন্ট ক্ষতি হয়ে গেছে, সাদা পাথরের এই যে ক্ষতি করলো মূল হোতা যারা, তাদের কি কখনই আইনের কাঠগড়ায় আনা সম্ভব হবে, নাকি এই স্বর্গভূমি ধীরে ধীরে হারিয়ে যাবে? জি, আসলে এখানে প্রশাসন যেহেতু গত 5 আগস্টের পর থেকে গত 1 বছরে যে পরিমাণ পাথর লুট হয়েছে সে বিষয়ে প্রশাসন এখন যেহেতু একটু নড়ে চড়ে বসেছে, সেক্ষেত্রে প্রশাসন 5টি পদক্ষেপ নিয়েছে। এবং তারা বিশেষ করে আমরা বিভিন্ন গণমাধ্যম এবং আমাদের যে প্রতিবেদনটি রয়েছে সেখানে দেখেছি যে এখন পর্যন্ত 1400 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অধিকাংশ মামলার মূল আসামিগুলো হচ্ছে বিএনপি। এবং কোম্পানিগঞ্জে উপজেলার যে বিএনপি সভাপতি রয়েছেন তার এবং ঘনিষ্ঠ 10 জন সহ এই পাথর উত্তোলনে সহযোগিতা করেছেন। এবং এখানে শুধু পাথর যারা উত্তোলন করে তারা নয়, পাথর শ্রমিক থেকে শুরু করে যে পাথরের ক্র্যাশার যে মিলগুলো রয়েছে, মালিক থেকে শুরু করে রাজনৈতিক মানুষ এবং সেখানকার স্থানীয় মানুষ যারা পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে, তাদেরও কিন্তু একটা যোগ সাজস রয়েছে এই পাথর উত্তোলনকে কেন্দ্র করে। তো এখন প্রশাসন যদি এদেরকে গ্রেপ্তার করে, এবং আরেকটা বিষয় জানিয়ে রাখে যে 2020 সালে, অর্থাৎ আমি যেমনটি বলেছিলাম যে কতটুকু পাথর উত্তোলন করা যাবে সাদা পাথর সহ বাংলাদেশের যেসব স্থান থেকে পাথর
উত্তোলন করা যায় সেই বিষয়ে একটা বিশেষজ্ঞ কমিটি হয়েছে। সেই কমিটি ঠিক করবে যে আসলে পাথর যেখান থেকে উত্তোলন করা হয় সেখান থেকে ঠিক কত ঘনফুট পাথর উত্তোলন করা যাবে এবং কতটুকু মাত্রায় উত্তোলন করা যাবে। সেই বিশেষজ্ঞ কমিটি এখন পর্যন্ত কোনো মাত্রা নির্ধারণ করতে পারেনি, অর্থাৎ পাথর উত্তোলন নিয়ে এখন পর্যন্ত কোনো আইন নেই বাংলাদেশে, যার ফলে হচ্ছে যে এই অপরাধগুলো ক্রমশ বেড়ে চলছে এবং মানুষও যেহেতু সেখানকার অনেক রাজনৈতিক মানুষ এবং প্রশাসন এবং যারা জীবিকা নির্বাহ করে সবার একটা সম্মিলিত ঐক্যে আসলে পাথরগুলো লুট হয়েছে। তবে বাংলাদেশের যে পরিস্থিতি, যে আমরা যেমনভাবে বালু উত্তোলন করা হয় তেমনিভাবে পাথর উত্তোলন করা হয়েছে, কিন্তু কোনো কিছুরই মাত্রা তারা আসলে ফলো করে নাই। তো মাত্রা আমরা পরিবেশ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে যদি মাত্রা থাকতো পরিবেশ অধিদপ্তর কর্তৃক, তখন হচ্ছে মানুষ আসলে এই মাত্রা নির্ধারণ করে কিন্তু পাথর উত্তোলন করতো। তখন আমাদের পরিবেশগত বৈষম্য বজায় থাকতো, মানুষের পাথর উত্তোলন করে আমাদের যে চাহিদা বা মানুষের যে জীবিকা নির্বাহ সেটাও সম্ভব হতো। তো সেই জন্য সবাই দাবি জানিয়েছেন যে পাথর উত্তোলনের জন্য নির্দিষ্ট একটা মাত্রা থাকা প্রয়োজন। আমাদেরও প্রত্যাশা থাকবে যাতে এই লুটপাটের সাথে জড়িত যে মূল হোতা তারাও যাতে আইনের কাঠগড়ায় আসে এবং আইনের কাঠগড়ায় এনে যাতে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া যায়। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম সাদা পাথর নিয়ে স্টাফ রিপোর্টার রায়হানের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি, তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। তবে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় ডক্টর আসিফ নজরুল আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে সেই বিষয়ে 2-1 মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। এই বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মানের নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের একটি দল। নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে ইইউ এর জন্য অগ্রাধিকার, গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সাথে সবসময় আছে এবং আসছে, নির্বাচনে আন্তর্জাতিক মানের সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করি বলেও জানান তিনি। মাইকেল মিলার বলেন, আগামী মাসে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। Our focus here on the conduct of elections, as in other areas of our work in Bangladesh, will be on ensuring the independence and the efficiency and the accountability of the institutions here. A final comment from me is that the European Union does consider that Bangladesh is a priority in terms of a potential European Union election observation mission. So this is something that we will continue to discuss with the interim government and the election commission in the coming months. This was a very fruitful meeting with interlocutors whose expertise we value enormously, who are engaging with us in an extremely professional manner, and I am very satisfied with the cooperation we have. Treat chocolate. Treat moment. Sweet moment. দেশের 7 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্র সহ বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন শুরু করেছেন। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে আলোচনার পর এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে ইউরোপীয় এবং ইউক্রেনের জেলেনস্কির সাথে খুব ভালো বৈঠকের পর তিনি পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। বৈঠকে যে আলোচনা হয়েছে সে সম্পর্কে পুতিনকে অবহিত করেছেন বলেও জানান ট্রাম্প। জেলেনস্কির সাথে ট্রাম্পের সোমবারের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি রাশিয়ার সাথে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন, যেখানে ইউরোপ নেতৃত্ব দেবে এবং ওয়াশিংটনের সাথে সমন্বয় করবে। তিনি জেলেনস্কিকে বলেন, রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য যে কোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে, তবে প্রতিশ্রুতি সহায়তার পরিমাণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। জেলেনস্কি এই প্রতিশ্রুতিকে একটি বড় পদক্ষেপ বলে প্রশংসা করেন। Get a picture, I guess. I can get a picture. Let us have the two of us first. Okay, and 3, 2, 1. Well, thank you. সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। যুক্তরাজ্য পুলিশের সাবেক কর্মকর্তা ও আইসিসি দুর্নীতি দমন সংস্থার সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে এক নতুন পরিচয়ে সম্পৃক্ত হতে যাচ্ছেন। এই ইংলিশকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি রোধে কর্মরত আকুর কর্তাদের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। সোমবার অ্যালেক্স মার্শাল বাংলাদেশে এসেছেন। সর্বশেষ পরিচালক পর্ষদের সভা শেষে অ্যালেক্স মার্শালকে বিসিবির দুর্নীতি দমন ইউনিট আকুর কর্তাদের পরামর্শ দেওয়ার জন্য নিয়োগের কথা জানানো হয় প্রচার মাধ্যমকে। জানা গেছে, প্রাথমিকভাবে বিসিবি অ্যালেক্স মার্শালের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি করেছে। তিনি এক বছর বাংলাদেশের ক্রিকেটকে সকল প্রকার দুর্নীতিমুক্ত করার কাজ তদারকি করবেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাদা পাথরের স্বর্গে লুটের রাজত্ব, 4 কোটি ঘনফুট পাথর প্রকাশ্যে গায়েব, নির্বিকার প্রশাসন। নির্বাচন পেছানোর সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা, আইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস ইইউর। সাগরে লঘুচাপ, দেশের 7 জেলায় দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত। পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করলেন জেলেনস্কি। এবং অ্যালেক্স মার্শালের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি বিসিবির, আজ দুপুরে দেবেন প্রেজেন্টেশন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।